Okay. So it's our third class today. So just review a little bit, just taking like 5 minutes altogether, maybe reviewing your last class. গতকালকে যেটা করেছি আমরা, গতকালকে আমরা মানে টাস্ক 2 এর আমরা বেসিক্যালি স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। এখন আমাকে একজন একজন করে একটু বলো যে আন্ডারস্ট্যান্ডিংটা কি, মানে কি মনে হলো, মানে খুব সংক্ষেপে যে আমরা কি নিয়ে আলোচনা করেছি এবং কতটুকু বুঝতে পেরেছি, এবং স্ট্রাকচারটা বলতে এখন তুমি কি বুঝো? কে স্টার্ট করবে? সবাইকে বলতে হবে একটু একটু করে, যারা গতকালের ক্লাসটা করেছে, অল্প করে, খুব সংক্ষেপে, তারপর আমরা আজকে ক্লাসে চলে যাব। বলো মিথুন, বলো প্রথমে, জাস্ট একটু আইডিয়া দাও যে কালকে ক্লাস কি মনে হলো, কালকে স্ট্রাকচারটা আমরা কিভাবে যেটা আলোচনা করলাম কতটুকু তুমি বুঝেছো, এবং এখন তোমার কি মনে হয় যে টাস্ক 2 এর স্ট্রাকচারটা আসলে কি, কি করতে হবে আমাদেরকে, কিভাবে লিখতে হবে? খুব সংক্ষেপে 1 মিনিট সময়। টাস্ক 2 এ যেটা গতকালকে আমরা দেখেছি, আমাকে যদি কোনো টপিক সম্পর্কে যদি ওখানে বলতে বলা হয় বেসিক্যালি, তাহলে সেখানে আমার যদি আমি ওটা যদি অ্যান্সার করি, সেক্ষেত্রে আমার 4টা পার্টে আমরা অ্যান্সার করবো বেসিক্যালি। প্রথমে সেই পার্টে আমার ইন্ট্রোডাকশন থাকছে, দেন আমার ওখানে আমার যে টপিকটা আমি ডিসকাস করবো সেটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং আমি ফাইনালি ওটা কনক্লুশনে যাব। ইন্ট্রোডাকশনে যেটা থাকছে, আমি টপিক রিলেটেড কোনো কথা দিয়ে আমি শুরু করতে পারি, এবং ইন্ট্রোডাকশনের শেষে লাইনে এসে আমার যে ওই টপিকের ওভারভিউ একটা, যেটা আমার থিসিস সেন্টেন্স, যেটা আমরা টপিক যেটা বলছি। বলো, আনমিউট করো। হ্যাঁ, বলো বলো বলো। আর ফার্স্ট পার্টে সেকেন্ড প্যারাগ্রাফে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অ্যাডভান্টেজ। যদি আমি বলি, সেখানে অ্যাডভান্টেজ থাকবে, সেখানে কোনো এক্সাম্পল থাকতে পারে সাথে, এবং 3টে বা 4টা যে কটাই আমি অ্যাড করি না কেন, পরবর্তীতে ফাইনালি এসে আমার ওখানে ওভারভিউ, এখানে আমার কনক্লুশন, একটা অ্যাডভান্টেজের কনক্লুশন। আনমিউট করো, তুমি জায়গাটায় চাপ লেগে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, সরি, ফোন আসছে। আচ্ছা, আর যদি অ্যাডভান্টেজের ক্ষেত্রেও তাই একই রকম থাকবে, আমার ওখানে অ্যাডভান্টেজ গুলো আমি ডিসক্রাইব করব। সেখানে আমার স্প্লিট করার পরে ওখানে আমার যদি কোনো এক্সাম্পল থাকে, এক্সাম্পল দিতে পারি। আমার যদি পার্সোনাল কোনো এক্সপেরিয়েন্স থাকে, সেটা আমি শেয়ার করব। কোথায়, কনক্লুশনে এসে আমি কোন প্যারাগ্রাফ? সেকেন্ড মানে থার্ড প্যারাগ্রাফে এসে, আমার ইন্ট্রোডাকশন ফার্স্ট প্যারাগ্রাফ এবং সেকেন্ড প্যারাগ্রাফে এসে, মানে থার্ড প্যারাগ্রাফে এসে, দেন আমি যখন কনক্লুশনে যাব, কনক্লুশনে যাওয়ার পরে আমি আমার যে সেন্টেন্সটা, যেটা ইন্ট্রোডাকশনে যেটা ছিল, ওইটাকে আমি আবার একটু রিভিউ করব আর একবার, দেন ফাইনালি আমি আমার অপিনিয়ন দিয়ে আমার স্টেটমেন্টটাকে আমি ক্লোজ করব। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ভেরি গুড। আর কিছু এমনিতে কালকে ক্লাসটা তো মাত্র একটা ক্লাস করেছি আমরা, কালকে ক্লাসে কি মনে হলো? স্ট্রাকচারটা কি ক্লিয়ার, যে টাস্ক 2 এর স্ট্রাকচারটা কি করতে হবে? এরপরে তো আমরা টপিক নিয়ে কাজ করতে করতে আরো বেশি স্কিলড হবা, কিন্তু এখন কি স্ট্রাকচারটা বোঝা গেছে? হ্যাঁ, স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কে বলবে? বলো কিছুটা। শামিমা, তোমার কি আন্ডারস্ট্যান্ডিং কালকের ক্লাসে কোন জায়গাটা আরেকটু আলোচনা দরকার বলে মনে হয়, বোঝা গেল কিনা? টাস্ক 2 তে আমাদের এসে থাকবে, যা হচ্ছে 250 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি 280 ওয়ার্ডস আমরা লিখতে পারি। আর হচ্ছে ইন্ট্রোডাকশন, টাস্ক 2 তে প্রথমে আমাদের এসে টপিকে ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনে ফার্স্ট টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্স introduces the topic, and then we have to paraphrases the sentence, and then we have to write a thesis statement. Thesis statement deals with main idea. Then we will go for paragraph 1, body part. Here we will give advantages, and we will give examples and also our own experience. And here we also include a conclusion. And then we will go for paragraph 2, and here we will discuss the disadvantages, and also we will use examples and experience, and also
a conclusion, and then we will go for a final conclusion. There we will review the topic and we will give our opinion. Excellent. Just one thing for you and Mithun, as you said, we need the first body paragraph will be about the disadvantage, advantage, and the second body paragraph, that is paragraph number 3 of the essay, will be on the disadvantage. But this is not for all topics. This is just for the topic we discussed yesterday, because that topic holds this idea. I mean, it's said that you talk about the advantage and the disadvantage. But if you have a topic that doesn't talk about the advantage and disadvantage, এটা কিন্তু মনে রাখতে হবে তোমার জন্য এবং মিথুন দুজনকে বলছি যে গতকালকের যে টপিকটা সেখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল, তার মানে সবগুলো টপিকে যে থাকবে অ্যাডভান্টেজ তা কিন্তু না। আমাদের মূল পয়েন্টটা কি হবে, আমাদের টোটাল প্যারাগ্রাফ থাকবে 4টা। এটা মাথার মধ্যে একদম আমরা এটাকে একদম সেট করে নেব মাথার মধ্যে যে টাস্ক 2 এস এর প্যারাগ্রাফ হবে 4টা। প্রথম এবং শেষ এই দুটো ফিক্স থাকবে, প্রথমটা ইন্ট্রোডাকশন আর শেষেরটা কনক্লুশন। এগুলো যেই টপিকে আসুক সেম। মাঝের যে দুটো বডি প্যারাগ্রাফগুলি, যেটাকে আমরা বডি 1 এবং বডি 2, এই দুটো ডিপেন্ড করবে এই দুটোর কন্টেন্ট কি হবে, এই দুটোর টপিক কি হবে, এই দুটো কোন সাবজেক্টে আমরা আলোচনা করব, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোয়েশ্চেনের উপরে। কোয়েশ্চেন যা বলবে সেটা করতে হবে। এমন হতে পারে যে এমন কোন টপিক যেখানে আসলে 2টা প্যারাগ্রাফ লেখার সুযোগ নাই বা প্রয়োজন নাই, সেখানে একটা প্যারাগ্রাফ বড় করে আমি লিখবো, মানে তখন প্যারাগ্রাফ টোটাল 3টা হবে। আমি যেটা বললাম যে হ্যাঁ 4টা প্যারাগ্রাফ হবে, ইউজুয়ালি এটাই হয়। কিন্তু এমন হতে পারে যে এখানে বডি প্যারাগ্রাফটা একটাই ইনাফ, কিন্তু যেখানে ভাগ করা যাবে 2 ভাগে, সেখানে আমাদের বডি প্যারাগ্রাফ হবে 2টা। গতকালের টপিকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার ছিল, দ্যাটস ওয়াই উই divide it in this way, but that doesn't mean every time we'll have a topic that talks about advantage and disadvantage. Certainly they will talk about some other things. ঠিক আছে, সুতরাং মাইন্ডটাকে কোনো জায়গায় ফিক্স করা যাবে না, তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে প্রবলেম হবে। তখন মনে হবে যে আমি তো এভাবে চিন্তা করি নাই, তাই না? তো আমার কাছে মনে হয় তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শামিমার কি মনে হয় যে স্ট্রাকচারের বিষয়ে আর কোনো আলোচনার দরকার আছে? আলোচনা এমনিতেই আসবে, কিন্তু যেটুকু আলোচনা হয়েছে বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? Yes sir, everything is clear. আচ্ছা, থ্যাংক ইউ। আর কে ছিল কালকে? শাওন, কিছু বলতে চাও জাস্ট এমনি ওভারঅল ক্লাসের ব্যাপারে, বা কিছু বোঝা যাচ্ছে কিনা বা না বুঝতেছি ভাই, আমি আরেকটু বুঝি ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের কঠিন লাগতেছে অনেক। আচ্ছা ভাই, একটু ক্লিয়ার হয়ে যাবে, কয়েকটা ক্লাস হলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর অন্যরা তো নতুন, নাবা এবং বিথি আজকে নতুন, মানে বিথি আসছিল কিছুটা সময়ের জন্য, সো ইউ জাস্ট ক্যারি অন। আমি জানি না ওরা আছে কিনা এখন, আই হোপ দে আর হিয়ার। হ্যাঁ, বিথি আছে, ওকে ফাইন। সো আমরা তাহলে আজকে ক্লাসে চলে যাই। হ্যাঁ, আজকের আলোচনায় চলে যাই। আমরা যেটা করব, আমরা তো কথা বলেছি স্ট্রাকচার নিয়ে, আজকে আমরা কথা বলবো অন্য একটা বিষয়, মানে ভিতরে চলে যাবো আমরা আজকে, এস এর ভিতরে চলে যাবো। এসে আমরা লিখবো কিভাবে, রাইট? এই ছিল হচ্ছে স্লাইড। আমরা কালকে এখানে আলোচনা করেছি, গতকালকে আমরা কথা বলেছি বিভিন্ন টাইপ নিয়ে, রাইট? ক্যান ইউ সি দ্য স্লাইড? টাইপস অফ এসেস দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, রাইট। সো আমরা আলোচনা করেছি, আমরা এসএস স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। যারা কালকে ক্লাসটা করো নাই, জাস্ট হ্যাভ এ লুক। এন্ড অফ কোর্স উই অলসো শেয়ারড দ্য লাস্ট ক্লাস ভিডিও টু আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা রেগুলার ভিডিও দিতে থাকবো, ঠিক আছে? এবং এটা ইউটিউব চ্যানেলে মানে আপলোড করে তারপর আমি দেই, বিকজ সরাসরি শেয়ার করা সম্ভব না, ইজ বিকামস লাইক টু লং, সো আমি এটা করতে হয়। সো SS structure we discussed about like introduction এর পার্ট গুলো কি, ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, তারপরে প্যারাফ্রেজ, দ্য প্রম্পট মানে স্টেটমেন্ট, এগুলো আমরা ডিসকাস করেছি। তারপরে আমরা প্যারাগ্রাফ 2 আলোচনা করেছি এবং কনক্লুশনে। প্যারাগ্রাফ 2টা অপশনাল, যেটা বললাম যে যদি এমন হয় যে doesn't need, then we'll not go for it, but we'll try to go for it, right? এবং এই যে ভাগটা হবে প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 2, এটা আসলে কিসের ভাগ? থিসিস স্টেটমেন্টের ভাগ। থিসিস স্টেটমেন্ট থেকে কিন্তু আসবে যে কি কি বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতে যাচ্ছি। থিসিস স্টেটমেন্ট কোথায় থাকে? থিসিস স্টেটমেন্ট থাকে হচ্ছে ইন্ট্রোডাকশনের শেষে। এই যে দেখো থিসিস স্টেটমেন্ট, ইন্ট্রোডাকশনের লাস্ট পার্ট, দিস ইজ কল্ড থিসিস স্টেটমেন্ট। যে জায়গাতে এসে আমি এমন একটা সেন্টেন্স লিখবো that sentence holds the main idea of the essay, সেটাকে আমি বলবো থিসিস স্টেটমেন্ট।
ঠিক আছে, এবং সেটাকেই ভাগ করে আমি দুটো পয়েন্ট বের করবো। একটা পয়েন্ট দিয়ে প্যারাগ্রাফ 1 লিখবো বডি প্যারাগ্রাফ, আর একটা দিয়ে আমি বডি প্যারাগ্রাফ 2 লিখবো। এরপর আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, এখানে বেশ কিছু কোয়েশ্চেন আছে, রাইট, এবং সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আরো বেশি কোয়েশ্চেন আছে, যখন আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কের সময় চলে আসছে, সুতরাং মেইন ওয়ার্ক চলে আসছে, সবচেয়ে ল্যাবোরিয়াস যে ওয়ার্কটা সেটা হচ্ছে আমরা হোমওয়ার্ক দিব, এবং তোমরা লিখে নিয়ে আসবা, আমাকে ছবি তুলে পাঠাবা খুব ক্লিয়ারলি। আমরা ক্লাসে কি করব, সেই এক একজনের এসেতে গিয়ে আমরা ডিসকাস করে আমি ফিডব্যাক দিব, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, আমি মনে করি। এখন একটা জিনিস আমরা একটু দেখব, সেটা হচ্ছে যে এটি একটু ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, সেটা হলো যে just a minute, just two, right. আচ্ছা, এখন আমরা তো আইএলটিএস পরীক্ষা দিব, আমরা তো লেখাটা লিখবো, এখন এটা দেখবে কারা? আইএলটিএস এর এক্সামিনার তো আমার লেখাটা চেক করবে, তাই না? চেক করে এটাকে গ্রেড করবে। এখন তারা কিভাবে চেক করবে? এটা একটা বিরাট কোয়েশ্চেন অনেকের মনে, যে কিসের ভিত্তিতে তারা চেক করবে, কি জিনিসগুলো আমার লেখার মধ্যে থাকতে হবে, ওরা কোন কোন পয়েন্টের ভিত্তিতে আমার লেখাটাকে চেক করবে। আসলে এই জিনিসটা একটু দেখে আসি। এটা যদি ক্লিয়ার হয় আমাদের কাছে, তাহলে যেটা হবে যে আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে, তাই না? এইটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল এবং আইটিপি এবং ইউনিভার্সিটি অফ কেমব্রিজ তাদের দেয়া একটা পাবলিক ভার্সন, আইএলটিএস টাস্ক 2 রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টর, যে কিসের ভিত্তিতে তারা আমার লেখাটাকে অ্যাসেস করবে। ঠিক আছে, সেটা এখানে দেয়া আছে। ক্লিয়ার দেখা যায়, পড়া যায় লেখা? Yes, sir. হ্যাঁ ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই। এখন দেখো, এই হচ্ছে চারটা। প্রথমে বড় দাগে বলতে গেলে আসলে এই যে পয়েন্টগুলো একটু খেয়াল করো। একদম ক্লিয়ার একটা জিনিস, আমি আইএলটিএস সম্পর্কে একটা কথা বলি। আইএলটিএস এমন একটা এক্সাম যেখানে কোয়েশ্চেন মানে ফাঁস করা থাকে আগে থেকে, মানে প্রশ্নপত্র কিন্তু ফাঁস করা। এটা এমন একটা এক্সাম, আমরা সব জানি যে কি করতে হবে, কিভাবে খাতা দেখবে, সবকিছু আমরা জানি, এখানে কোনো গোপনীয়তা নাই, রাইট? যেমন এখানে তারা বলে দিচ্ছে যে আমরা তোমার খাতাটা কিভাবে দেখবো। এই যে চারটা পয়েন্ট, এই যে চারটা পয়েন্ট, 1 2, রাইট, এটা 3, আর এটা হচ্ছে 4, এই যে চারটা পয়েন্ট, এই হচ্ছে চারটা জিনিসের ভিত্তিতে তারা দেখবে খাতা। প্রত্যেকটা হচ্ছে 25% করে মার্ক, টোটাল হচ্ছে 100%। এই জিনিসগুলো থাকতে হবে তোমার লেখায়। টাস্ক 1, টাস্ক 2 সেম থাকতে হবে। জেনারেল ট্রেনিং আইএলটিএস অথবা একাডেমিক আইএলটিএস সেম, মানে এগুলো। সুতরাং এটা আমাকে বুঝতে হবে কোন লেখাটাতে আমরা এইটাতে আসি, 7-এ আসি। কখন তারা 7 দিবে? যখন লেখাটার মধ্যে কি থাকবে, এই যে চারটা কি জিনিসটা করে একটু পড়ি আমরা। টাস্ক রেসপন্স এটা থাকতে হবে, কোহিয়ারেন্স এন্ড কোহিশন থাকতে হবে, লেক্সিক্যাল রিসোর্স থাকতে হবে, এবং গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। এখানে একটা মজা আছে, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি অ্যাকিউরেসি মানে বুঝি, কিন্তু রেঞ্জটা আমরা বুঝি না, এটা আমাদের একটু বুঝতে হবে। সুতরাং এই চারটা জিনিস থাকতে হবে। এবং কিভাবে থাকলে ইউর রাইট আপ উইল রিসিভ 7 পাবে কখন? দেখো, টাস্ক রেসপন্সটা কি কি বলছে, অ্যাড্রেসেস। আমি 7 দিয়ে শুরু করছি, ইনশাআল্লাহ আমাদের গ্রুপের মধ্যে কেউ 7 এর বেশিও পেতে পারো, ওকে, অনেক বেশি পেতে পারো, কিন্তু আমি এটা এভারেজ মোটামুটি 7-এ আসছি, যেটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা মানে একটা গ্রেড। কি বলছে টাস্ক রেসপন্স মানে কি? এটা বলছে অ্যাড্রেসেস অল পার্টস অফ দ্য টাস্ক, প্রেজেন্টস ক্লিয়ার পজিশন থ্রুআউট দ্য রেসপন্স, presents, extends, and supports main idea, but there may be a tendency to overgeneralize or supporting ideas may lack focus. আচ্ছা, এই যদি অবস্থা হয় তাহলে he will get 7। কি বলছে? যেই প্রশ্নটা দেয়া থাকবে, সেটা টাস্ক 1 হোক বা টাস্ক 2 হোক, যে প্রশ্নটা যা যা করতে বলবে সেটা সঠিকভাবে করতে হবে। মনে আছে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, সম্ভবত ডেমো ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে একটা লেটার ছিল জেনারেল ট্রেনিং আইএলটিএস, জিটি আইএলটিএস একটা লেটার ছিল, যে রাইট আ লেটার টু দ্য ম্যানেজার অফ ইউর অফিস রিকোয়েস্টিং হিম টু সেট আপ আ ক্যাফেটেরিয়া ইন দ্য অফিস। ঠিক আছে, একটা অফিসে একটা ক্যাফেটেরিয়া একটা সেট আপ করার জন্য একটা লেটার লিখতে হবে। তারপরে বলা ছিল ইন দ্য লেটার লিখে বলা ছিল তুমি কি কি বলবা। First, talk about the inconveniences you are having due to the lack of the cafeteria. Cafeteria না থাকার কারণে কি কি প্রবলেম হচ্ছে সেটা ডিসকাস করো। আর একটা হচ্ছে সাজেশন দাও যে ক্যাফেটেরিয়াটা কিভাবে করা যায়।
what do you actually expect to have in the cafeteria? ক্যাফেটেরিয়া কেমন হবে? ভালো খাবার হবে, হাইজেনিক খাবার হবে, হেলথি খাবার হবে, হাইজেনিক এনভায়রনমেন্ট হবে, রাইট? এই জিনিসগুলো। এখন বলা হচ্ছে অ্যাড্রেসেস অল পার্টস অফ দ্য টাস্ক, অল পার্টস। এখন কেউ একজন কি কি প্রবলেম হচ্ছে ক্যাফেটেরিয়া না থাকার কারণে সেগুলো বললো, কিন্তু যে সাজেশন দিতে বলেছে সেটা বললো না, সেটা লিখলো না, তাহলে সে কিন্তু হাফ নাম্বার পাবে এখানে, মানে টাস্ক রেসপন্সের। ঠিক আছে? প্রেজেন্টস, এক্সটেন্ডস এন্ড সাপোর্টস মেইন আইডিয়া। এই যে মেইন আইডিয়াটা কোথায়? মেইন আইডিয়াটা মানে হচ্ছে যে টপিকটা আসলে কি, এবং সেটা আমরা কোথায় দিয়েছি? থিসিস স্টেটমেন্ট আমি ক্লিয়ারলি সেন্টেন্সের মধ্যে দিয়েছি। সেটাকে সাপোর্ট করতে হবে, সেটাকে ডেভেলপ করতে হবে উইথ এক্সাম্পল, উইথ এক্সপিরিয়েন্স, সেটাকে যথেষ্ট এলাবোরেটলি ডেভেলপ করতে হবে। বাট দেয়ার মে বি আ টেন্ডেন্সি টু ওভার জেনারেলাইজ। এখানে কিছু প্রবলেম থাকতে পারে, সেটার কারণে সে 7 পাবে। যদি কিছু প্রবলেম না থাকে তাহলে মার্কস উপরে উঠতে থাকবে 8 বা 9 এর মতো। তার মানে কিছু প্রবলেম যদি থাকে 7 পাবে, কিন্তু ওগুলো করতে হবে। যদি তাহলে কি হচ্ছে, যথেষ্ট যদি ডেভেলপ করতে না পারে তাহলে নিচে নেমে যাবে, যখনই কম হয়ে যাবে তখন নিচের দিকে চলে আসবে, 6, 5 এরকম চলে আসবে। বোঝা যাচ্ছে? বোঝা গেল টাস্ক রেসপন্সটা কি? মানে যা কোয়েশ্চেনে চেয়েছে সেটা দিতে হবে, প্রত্যেকটা পার্টের অ্যান্সার করতে হবে। হ্যাঁ, বলা হলো যে মনে করো টাস্ক 2 একটা স্টেটমেন্ট দেয়া হলো, দিয়ে বলা হলো এটার বোথ সাইড তুমি আলোচনা করো, করে তুমি তোমার ওপিনিয়ন দাও। যেমন গতকালকে আমরা করছিলাম যে টক অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এন্ড দেন অ্যাড ইওর ওপিনিয়ন। কেউ অ্যাডভান্টেজ নিয়ে কথা বললো বাট ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বললো না, তাহলে তার কিন্তু মানে গ্রেড বা ব্যান্ড স্কোর ভালো আসবে না। সেটা বলার চেষ্টা করেছি, মানে করছে এখানে। তো এখানে কিন্তু 25% আছে মার্ক। অনেকে এই জাতীয় ভুলের কারণে কিন্তু নাম্বার কমে যায়। সেকেন্ডটা হচ্ছে কোহিয়ারেন্স এন্ড কোহিশন। এই জিনিসটা কি? এটা হচ্ছে লজিক্যালি অর্গানাইজেস ইনফরমেশন এন্ড আইডিয়াস, দেয়ার ইজ ক্লিয়ার প্রগ্রেশন থ্রু আউট। তুমি যখন প্যারাগ্রাফের মধ্যে ওই পয়েন্টটা নিয়ে ডিসকাস করছো, এই যে ডিসকাশনটা, যেটার ফ্লোটা, এই যে তোমার আলোচনার ফ্লোটা, সেটা খুব ন্যাচারালি যাচ্ছে, লজিক্যালি যাচ্ছে, এবং সেই সেন্টেন্সগুলোকে কানেক্ট করছো। তুমি মনে করো স্টেপ নিয়ে কথা বলছো, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। তুমি হয়তো বলছো কোন একটা পয়েন্ট বলে সেটা আরো অ্যাড করতে চাচ্ছ, সো মোর ওভার, ফার্দারমোর, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। দ্যাট গিভস আ লজিক্যাল ফ্লো অফ দ্য আইডিয়াস। তারপরে কি বলছে? ইউজেস আ রেঞ্জ অফ কোহিসিভ ডিভাইসেস। এই যে বললাম, এই শব্দগুলোকে বলা হয় কোহিসিভ ডিভাইসেস, যে and, but, or, therefore, moreover, furthermore. Appropriately all through, there may be some under or overuse. Presents a clear central point within each paragraph. It's a central, clear central point. খুব important. Thesis statement আমি বলে দিলাম যে gonna talk about advantage and disadvantage. এরপর আমি প্যারাগ্রাফ 1 শুরু করলাম, মানে বডি প্যারাগ্রাফ 1. So body paragraph 1 will talk about advantages only, not disadvantage. And in the topic sentence of the paragraph, which is the first sentence, there I need to say that I'm going to talk about advantage only. এখন বলতে গিয়ে একটা, দুইটা, তিনটা সেন্টেন্স, 4 নম্বরে গিয়ে তুমি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলা শুরু করবে, which is off topic. এটা নিয়ে তোমার কথা বলার কথা না, তুমি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো অন্য প্যারাগ্রাফে। এটা কিন্তু এটার কি করে, কোহিশনটা নষ্ট করছে, ওটা কিন্তু ইউনিটিটা নষ্ট করছে প্যারাগ্রাফের মধ্যে, রাইট? সেই কথাটা বলছে যে প্রেজেন্টস আ ক্লিয়ার সেন্ট্রাল পয়েন্ট উইদিন ইচ প্যারাগ্রাফ। এক একটা প্যারাগ্রাফ এক একটা আইডিয়া, এবং প্যারাগ্রাফের সংজ্ঞাই কিন্তু এটা, যে একটা প্যারাগ্রাফে একটা আইডিয়া থাকবে, not more than one. If you need to talk about the second idea, you need to write a second paragraph. That's an essay, okay, not paragraph. Lexical resource কি? Lexical মানে হচ্ছে vocabulary. Lexical মানে হচ্ছে vocabulary. কি বলেছে এখানে? Uses a sufficient range of vocabulary to allow some flexibility and precision. Very, very important. Actually, Ielts এর একটা প্রধানতম যে প্রিন্সিপাল গুলো আছে, তার একটা হচ্ছে they wanna see a variety of vocabulary, a wide vocabulary use. শুধুমাত্র রাইটিং না, রাইটিং, স্পিকিং, এভরিওয়্যার। এবং ওরা তাই করে, ওরা প্রচুর সিনোনিম ইউজ করে, different word use করে. They don't like to use the same word, repeat the same word, and they don't like this repetition from us as well. যেমন স্পিকিং এ
আমি একই শব্দ বারবার বলছি, এটা না বলে চেঞ্জ করে বলতে হবে। Uses less common lexical items with some awareness of style and collocation, right? কোন শব্দটার সাথে কোন শব্দটা যায়। অনেক ক্ষেত্রেই আমরা একটা শব্দের সাথে দেখা যায় যে একটা প্রেপোজিশন সবসময় আমরা ইউজ করি, এটাকে কলোকেশন বলে, এটা মোটামুটি ফিক্সড, রাইট? সো এই জিনিসটা যেন মানে সঠিকভাবে ইউজ হয়। মে প্রডিউস অকেশনাল এরার্স ইন ওয়ার্ড চয়েস, স্পেলিং অর সাম ওয়ার্ড ফরমেশন, কিছু ভুল থাকতে পারে, এই কারণেই 7, যদি না থাকে তাহলে বেশি হবে, 8 হবে, 9 হবে, ঠিক আছে? এই সো লেক্সিক্যাল মানে হচ্ছে ভোকাবুলারি, সঠিক শব্দ ব্যবহার করতে হবে এবং ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করতে হবে, সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। একই শব্দ বারবার ব্যবহার করলেই কিন্তু নাম্বার কমে যাবে, ঠিক আছে? একদম নাম্বার কমে যাবে এবং এটা খুব সিরিয়াসলি দেখা হয়। শেষেরটা কি? গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। এখানে দুটো পয়েন্ট আছে, একটা রেঞ্জ, একটা অ্যাকিউরেসি। আমরা যেভাবে পড়ালেখা করে এসেছি বাংলা মিডিয়াম স্কুল কলেজে, আমরা সাধারণত অ্যাকিউরেসির সাথে পরিচিত, আমরা অ্যাকিউরেসির সাথে পরিচিত, অর্থাৎ সঠিক হচ্ছে কিনা গ্রামারের ব্যবহারটা সেটা আমরা দেখি, কিন্তু রেঞ্জের সাথে আমরা পরিচিত না। রেঞ্জ মানে হচ্ছে ব্যাপকতা, যে ধরো সেন্টেন্স, এখন তুমি থ্রু আউট ইউর এসে ইউ রাইট অনলি simple sentences, subject verb agreement, finish. এখন they are correct, তোমার লেখার কোনো গ্রামাটিক্যাল ভুল নাই, তারপরেও নাম্বার বাড়বে না। বরং আইএলটিএস এর এক্সপার্টরা বলছে যে তুমি যদি একেবারেই এগুলো ব্যবহার না করো, যে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আদার কাইন্ডস অফ সেন্টেন্সেস আমি ডিসকাস করব আজকে, সেগুলো যদি ব্যবহার না করো, ইউ ওন্ট গেট মোর দ্যান 4 or 4.5, ডেঞ্জারাস কথা। কিন্তু আর তুমি বলতে পারো আমার তো গ্রামাটিক্যালি কারেক্ট, সেন্টেন্সগুলো ঠিক আছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট ম্যাটার। এরা তারা ভ্যারাইটি চাচ্ছে। সো একটা হচ্ছে অ্যাকিউরেসি, সেটা হচ্ছে আমরা সঠিক আছে কিনা, কিন্তু এর সাথে দরকার হচ্ছে রেঞ্জ, মিনিমাম 5-6 রকমের সেন্টেন্স ব্যবহার করতে হবে। সে কোন রকম কি কি সেটা আমরা ডিসকাস করবো। তো মাথায় রাখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হয় সেই জিনিসগুলো আজকে আমি কিছু এক্সাম্পল শেয়ার করেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা আরো বেশি ডিসকাস করব। কি বলছে এখানে? ইউজেস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স সেন্টেন্স, এই যে বলেই দিল কিন্তু, ভ্যারাইটি অফ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স স্ট্রাকচারস, প্রডিউসেস ফ্রিকুয়েন্ট এরর ফ্রি সেন্টেন্সেস, যেন বাক্যগুলোর মধ্যে ভুল না থাকে। 7 তখনই 7 পাওয়া যাবে যখন ভুল থাকবে না। হ্যাজ গুড কন্ট্রোল অফ গ্রামার and punctuation but may make a few errors, ভুল থাকবে খুব কম কিন্তু সাধারণত সে পারে, বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এগুলোর ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এই বিষয়গুলো ব্যবহার খুব কারেক্ট থাকতে হবে। এই হচ্ছে মোটামুটি 4 রকম জিনিস থাকতে হবে রাইটিং 1 এবং রাইটিং 2 তে। এখন বোঝা গেল যে কিসের ভিত্তিতে আসলে অ্যাসেস হয় লেখাটা, আমাদের লেখা আইএলটিএস এ কোন জায়গাটায় বুঝো নাই আমাকে বলো, সবার কাছ থেকে জানতে চাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যত ভালো বোঝা যাবে তত নিজের লেখা ভালো হবে, তখন বুঝতে পারবা যে আমার লেখার মধ্যে কি কি জিনিস দিতে হবে, ঠিক আছে? এই যেগুলো কিন্তু ইন্টেনশনালি দিতে হবে, এই যে লেক্সিক্যাল বিষয়গুলো ইন্টেনশনালি দিতে হবে। তারপরে হচ্ছে তুমি যে তোমার নিজের মনের মতো করে লিখে গেছো এতদিন, ওইভাবে লিখলে হবে না, ঠিক আছে? আমি কাগজ কলম পেলাম, আমি আমার মতো করে একটা প্যারাগ্রাফ লিখলাম, একটা এসে লিখলাম, সেভাবে লিখলে হবে না। আমার মাথার মধ্যে রাখতে হবে এই সেন্টেন্সটাকে আমার কমপ্লেক্স বানাইতে হবে, এটাকে কম্পাউন্ড বানাইতে হবে। হাত লেখাটা শুরু করার আগেই সেন্টেন্সটা মাথায় যখন আসছে তখনই চিন্তা করতে হয় দুটো সেন্টেন্স একসাথে করা যায় না, ওকে ফাইন, তার আগে একটা সাবঅর্ডিনেট একটা ওয়ার্ড দিয়ে আমি দুটোকে একসাথে করি। আই ওয়াজ সিক, একটা সিম্পল সেন্টেন্স, ফুল স্টপ। আই কুডন্ট গো টু অফিস, ফুল স্টপ, দুটো সেন্টেন্স। এভাবে লিখলে হবে না আইএলটিএস এ। ওকে, এটাকে কম্বাইন করো, একে লিখতে হবে সিন্স আই ওয়াজ সিক, কমা আই কুডন্ট গো টু অফিস। কি হলো? এখন একটা সেন্টেন্স হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হলো। কিভাবে করলো? আগে একটা সিন্স দিলা, হুইচ ইজ সাবঅর্ডিনেট ওয়ার্ড। যেহেতু আগে সিন্স আসছে, তাহলে যেখানে সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হচ্ছে আই ওয়াজ সিক, এই জায়গাটা একটা কমা হবে। তাহলে কি হলো? তুমি 2-3টা জিনিস করলা এখানে। একটা হচ্ছে একটা complex sentence তৈরি করলাম and you use the subordinate word and you know how to maintain this. Maintain means you put a comma at the end of the subordinate clause. তারপরে প্রিন্সিপাল ক্লজটা আসছে, I couldn't go to office. এটা আমি খুব সহজ একটা ছোট্ট একটা সেন্টেন্স বললাম, এইভাবে সেন্টেন্স লিখতে হবে। এখন কেউ যদি ওইটা লেখে
দুটো সেন্টেন্স লিখলো, দুটো সিম্পল সেন্টেন্স, that I was sick, full stop, I couldn't go to office. তার লেখা আর হচ্ছে since I was sick, comma, I couldn't go to office, এই দুটো লেখার মধ্যে অনেক ডিফারেন্স আইএলটিএস এর কাছে। এইভাবে ইচ্ছাকৃতভাবে সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স বানাতে হবে, কম্পাউন্ড বানাতে হবে, প্যাসিভ সেন্টেন্স লিখতে হবে, কোয়েশ্চেন দিতে হবে তোমার লেখার মধ্যে, যেন লেখাটার মধ্যে অনেক কিছু থাকে, তারা লিখে দেখে বুঝে যে আচ্ছা, I mean he knows this broad, I mean use of like English structures, different structures, and he can maintain or handle this, even like difficult grammatical structures. লম্বা সেন্টেন্স করতে গিয়ে একসময় ভুল হয়ে যায়, তুমি লিখতে গিয়ে তুমি কি বলে টেন্স প্রেজেন্ট থেকে পাস্ট থেকে প্রেজেন্টে চলে আসলো, সেটা যদি মেইনটেইন করতে পারো, ওরা বুঝবে যে ইউ আর গুড ইন লাইক ইংলিশ, I mean you can handle this. এখন এই জায়গাটা আমাকে বলো যে আর কারো কোনো মানে বুঝতে পারলা কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা, তোমরা বুঝলে তারপর আমি অন্য জায়গাতে যাব, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সেটা অন্য কথা, কিন্তু আগে আমার সাথে ডিসকাস করো। আমি শুধু 7 নিয়ে আলোচনা করেছি, বুঝতেই পারছো যে 8 হলে আরো বেশি, মানে আরো বেটার হলে 8 এ যাবে, বেস্ট হলে 9 এ যাবে, ঠিক আছে। 7 এর চেয়ে যদি মানে আরো মানে এরর বেশি থাকে তখন 6 এ চলে আসবে। আমি একটা স্ট্যান্ডার্ড মানে ব্যান্ড স্কোর নিয়ে আলোচনা করেছি। এনি কোয়েশ্চেন অর আন্ডারস্ট্যান্ডিং? That means you mean to say we have to fulfill the requirement they have asked for, right? Yeah, this is the requirement. I mean, give it clear. The task response. Yeah. Okay. And then illustration of a statement I'll have to join the word in correct flow, right? Join the word to make them like this in the correct flow. Right, exactly. Then we'll have to have a good and wide range of word knowledge or vocabulary. Vocabulary, right? And vocabulary means like you need to use the first of all correct word, as I discussed, in some other area. For example, like look, watch. There are some differences. So you need to use the correct word first of all, and secondly, wide range of vocabulary. I mean, you can't. I mean, you try to avoid repeating the same word, even if it's a good word. Okay, try to avoid that. First time use one word, then go to another word. So if you can do that, you prove them, I mean, that well, I mean, prove to them that you can use it and you know a wide range of vocabulary. That will give you a better band score. And one more thing, this complex sentence is more preferable. Which sentence? Making a complex sentence. Complex, right. Making the complex sentence is more preferable. Right. They prefer actually 7 types of sentences, but complex is most preferred one, of course. Yes. I was hearing, I mean, one kind of video, and one expert, I mean, Ielts expert said, I mean, try to write at least 5 to 6 complex sentences in your essay or letter. I mean, this is his opinion, but try to write more. Okay? এবং এটার উপরে দেখো কি লেখা আছে, এখানে একটা কথা লেখা আছে, দেখো কি বলেছে, IELTS task to writing, band descriptor, এবং কারা এটা অথরিটি খেয়াল করে দেখো, কারা করেছে এটা, ব্রিটিশ কাউন্সিল, IDP, যারা সাধারণত IELTS এর এক্সাম কন্ডাক্ট করে, এবং তাদের যে মানে ম্যাটেরিয়াল এবং কন্টেন্ট যারা যেটা করে, যে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, UK, এবং এখানে কি বলা আছে, পাবলিক ভার্সন, মানে এটা আমাদের জন্য, এটা এক্সামিনারদের জন্য না, আমাদের জন্য একদম ক্লিয়ারলি। হ্যাঁ, এক্সামিনারদের জন্য তারা অন্য হয়তো একটা ভার্সন যায়, বাট দিস আর দ্য থিংস দে লুক ফর ইনটু আওয়ার রাইটিং। আর কেউ, মিথুন, আর কিছু আছে? আচ্ছা, আর কেউ? আমি একটু বুঝতে চাই যে তোমরা কি বুঝতে পারলে, কারণ আমি একা বলে তো লাভ নাই, ঠিক আছে, সবার টেস্টটা নিজের দিতে হবে, এই জন্য আর কি তোমরা কি বুঝতে পারলে এটা আমি জানতে চাই। Shamima? In task response, we have to talk about all parts and also the main ideas. And in this second section, we have to use
cohesive devices, central topic, and then in lexical resource, we have to use various vocabulary, and we have to use synonyms. Exactly, synonym is very important, right? And for grammatical range, we have to use complex sentences, and we have to use we have to be careful about tense, subject verb agreement, and also we have to be careful about punctuation mark, and we need to have a good control of grammar. Exactly. Far I understand. Good, good, very good. আমি যদি খুব সহজ করে একদম বাংলাতে এক কথায় বলি যে এত জটিলতার কিছু না, একদম এক কথায় কি বলি, নাম্বার 1 কি করতে হবে, যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা একটা ফুল অ্যান্সার দিতে হবে, কমপ্লিট অ্যান্সার দিতে হবে। মানে প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে, বুঝে যা চেয়েছে পুরোটা দিতে হবে। যা চাইলো আমি কিছু লিখলাম না, দুটো প্রশ্ন করেছে ভিতরে, আমি একটা প্রশ্ন উত্তর দিলাম, একটা প্রশ্ন দিলাম না, এটা হবে না। দিস ইজ কল্ড টাস্ক অ্যাচিভমেন্ট, নাম্বার 1। এরপরে কোহিশন এন্ড কোহিয়ারেন্সটা কি, ওই যে সেন্টেন্স গুলো আমি লিখবো, সেটা লেটার হোক, সেটা রিপোর্ট হোক, অথবা সেটা এসে হোক, তিনটা জিনিস আছে। এসেটা হচ্ছে কমন সবার জন্য, লেটারটা যারা জেনারেল দিবে, আর হচ্ছে রিপোর্টটা হচ্ছে যারা একাডেমিক আইএলটিএস দিবে। সেখানে কি করতে হবে, এই যে সেন্টেন্স গুলো আমি লিখবো, সেন্টেন্স গুলোর মধ্যে তো একটা বন্ডেজ থাকতে হবে, তাই না? সেন্টেন্স গুলো তো আমি একটা সেন্টেন্স লিখলাম, পরের সেন্টেন্স আমি অন্য আইডিয়াতে চলে গেলাম বা জাম্প করলাম, সেটা তো হবে না। আমাদের এই যে বন্ডিংটা ভালো থাকতে হবে সেন্টেন্স গুলোর মধ্যে, ওভারঅল একটা ফ্লোটা ভালো থাকতে হবে, যেন পরে এটা মনে হয় যে না একটা সে বুঝে শুনে সুন্দর মতো শুরু থেকে শেষ পর্যন্ত। এখন তুমি মনে করো একটা সেন্টেন্স তুমি 10টা সেন্টেন্স লিখেছো, মানে দ্যাট ইজ একটা প্যারাগ্রাফে, ইউ স্টার্টেড উইথ দ্য টপিক সেন্টেন্স, তারপর সেই টপিক সেন্টেন্সটা সাপোর্টিং ডিটেল, ওটাকে এক্সপ্লেনেশন চলছে, ভেরি গুড। এখন তুমি সেন্টেন্সটাকে শেষ করবা, মানে প্যারাগ্রাফটা শেষ করবা, শেষের সেন্টেন্সটার নাম কি প্যারাগ্রাফের? কনক্লুডিং সেন্টেন্স, একটা কাইন্ড অফ একটা কনক্লুশন দিবা তুমি। এখন 9টা সেন্টেন্স লিখছো, এখন সেখান থেকে 10 নম্বর সেন্টেন্স যাচ্ছ, আই মিন দ্য লাস্ট সেন্টেন্স, তুমি কোন রকম কোহিসিভ ডিভাইস ছাড়া তুমি এমন ভাবে লিখলা যে ইট লুকস লাইক এ জাম্প, কেউ তোমাকে ক্যারি করেছিল, হঠাৎ করে ছেড়ে দিল, তুমি পড়ে গেলাম মাটিতে, এটা করা যাবে না। আমি 9টা সেন্টেন্স লিখেছি, when I will go to the last sentence, I mean we're going to conclude the paragraph, I'm going to say something like, you know, does, therefore, I mean as a result, এই জাতীয় একটা কোহেসিভ ডিভাইস দিয়ে কমা, তারপর আমি লাস্ট সেন্টেন্সটা লিখবো। তার মানে একটা বিষয় আমি আলোচনা করছিলাম, আমি এখন শেষ করতে যাচ্ছি। ইন কনক্লুশন আই ওয়ান্ট টু সে, আই ক্যান সে, অর উই ক্যান সে, অথবা অনলি ইন কনক্লুশন, এই যে একটা ইটস এ সিগন্যাল, এটা কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে রিডারকে, তোমার এক্সামিনারকে, যে আচ্ছা হি ইজ গোনা ফিনিশ দ্য প্যারাগ্রাফ। এই ফ্লোটার কথা বলছে তারা, এই ফ্লোটা মানে ক্লিয়ার থাকতে হবে। তুমি ধর একটা স্টেপ আলোচনা করছো, মেবি কুকিং প্রসেস বা সামথিং, এটা কিভাবে করতে হবে, এটার পরে এটা, তারপরে এটা, তারপরে সেটা, তাহলে সেটার মধ্যে একটা ফ্লো থাকতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা ডু দিস, দেন আফটার দ্যাট, এভাবে এগুলো থাকতে হবে। এই যে ওয়ার্ড গুলা, এই যে টার্ম গুলো, রাইট, এইগুলোকে বলা হচ্ছে কোহিসিভ ডিভাইসেস। সেটার একটা মানে প্রথমত ইউজ করতেই হবে এবং প্রপারলি ইউজ করতে হবে। এরপর আসছে ভোকাবুলারি, মানে শব্দ চয়ন যেটা, এবং সেই শব্দ ভান্ডার তোমার যত ব্যাপক হবে তত নাম্বার বাড়বে। এখন তুমি ব্যাপক করতে গিয়ে তুমি ভুল শব্দ ব্যবহার করলা, সেটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আইএলটিএস সম্পর্কে একটা কথা বলা হয় যে তুমি যেই শব্দটা জানো না, যেটার মিনিং তুমি জানো না, সেটা তুমি লিখো না। যদি তুমি এখন সিম্পল শব্দ জানো, তুমি এটা কনফিডেন্ট, সেটা লিখবা। আমার একটা কঠিন শব্দ আমি জানি, বাট আমি শিওর না এখানে এটা হবে কিনা, লিখে দিলা, এটা হবে না, এটা দিলে লাভ হবে না, বরং আরো খারাপ ইমপ্রেশন তৈরি হবে। তো শব্দ প্রথমত ভ্যারাইটি ইউজ করতে হবে এবং সেটা কারেক্টলি ব্যবহার করতে হবে, এবং প্রচুর সিনোনিম ব্যবহার করতে হবে, সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। শেষে হচ্ছে গ্রামার। গ্রামার কারেক্ট হতে হবে। এক কথায় আমরা বুঝি গ্রামার কারেক্ট মানে কি, মানে টেন্স, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, এই বিষয়গুলো ঠিক থাকতে হবে। সাথে সাথে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার না করলে ভালো নাম্বার পাওয়া যাবে না। এই একদম সহজ ভাষায় বললাম, বোঝা গেল সবার জন্য? কে বোঝো নাই সেটা বল, কে বল। এখানে আমরা বারবার এই জায়গাটায় আসবো, এই জায়গাটায় আসতে হবে।
হ্যাঁ, এটা না বুঝলে উপায় নাই। আমরা অনেকেই না বুঝে প্রিপারেশন না নিয়ে আইএলটিএস দিই, যে কারণে ভালো ব্যান্ড স্কোর আসে না। ঠিক আছে, এটা কিন্তু একটা পার্টিকুলার টেস্ট, এটা সম্পর্কে জানতে হবে। এটা ইংলিশ টেস্ট, বাট ডাজন্ট মিন যে আমরা তো স্কুল কলেজে আইএলটিএস সম্পর্কে পড়ি নাই। হ্যাঁ, আমরা হয়তো ইংলিশ জানি, কিন্তু টেস্টটা কিভাবে হবে সেটা যদি আমি না জানি, তাহলে কি হবে যে ইংলিশে অনার্স মাস্টার্স করলেও অনেকের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ আমরা একভাবে পড়ে আসছি আর এক্সামটা তো অন্যরকম, অনেকটাই কিন্তু অন্যরকম। তারপর টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে। ঠিক আছে, রিডিং কোয়েশ্চেন এমন ভাবে দেওয়া হয় যে তোমার ডিফিকাল্ট কিন্তু টাইম ম্যানেজ করা। আচ্ছা, আর কোনো ডিসকাশন এখানে? নো? ক্যান উই মুভ? নো। ওকে, ফাইন। তাহলে আমরা যেখানে যাব সেটা হচ্ছে, আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। আমরা এই লিঙ্কিং ওয়ার্ডগুলো একটু দেখি তো। এই যে আমরা যেটা ছিল যে কোহেসিভ লাইক ডিভাইসেস, এগুলো একটু এক নজর দেখি যে দেখা যায় সেই এই ওয়ার্ডগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে সঠিকভাবে। এখন পয়েন্ট হচ্ছে, আমি কি তাহলে কি মুখস্থ করব? না, মুখস্থ করা যাবে না। মুখস্থ করে কোনো লাভ হবে না। তুমি যদি সঠিক শব্দটা সঠিক জায়গায় ব্যবহার করতে না পারো, তাহলে মুখস্থ করে কোনো লাভ নাই। এখানে কিন্তু শুধু ব্যবহার করলে হবে না, সঠিকভাবে ব্যবহার করতে হবে। সুতরাং মুখস্থ করা যাবে না, বুঝতে হবে যে কখন আমি এই শব্দটা ব্যবহার করব। দেখো, সিকোয়েন্স যখন আমি বোঝাবো যে একটার পর একটা যেটা আসছে বা এটা, সেটা কি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ড অথবা থার্ডলি, দুটি হয়। থার্ডও কারেক্ট, থার্ডলিও কারেক্ট। নেক্সট, লাস্ট, ফাইনালি, ইন এডিশন, মোরওভার, ফার্দারমোর, ফার্দার, আনাদার, অলসো, ইন কনক্লুশন, টু সামারাইজ। এগুলো দেখে মনে হতে পারে কি এগুলো তো আমরা জানি। ট্রাস্ট মি, যদি তুমি ভালো মতো মানে পড়ালেখা করে না যাও, ভালো মতো বুঝে না যাও, ওই সময়টা মনে আসে না, পরীক্ষা হলে আসতে চায় না। আর আমি তো একই ব্যবহার করতে পারবো না, চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে। এডিশন, যখন আমি অ্যাড করার ব্যাপারে, অ্যাড, ইন এডিশন, এডিশনালি, ফার্দারমোর, অলসো, টু, অ্যাজ ওয়েল অ্যাজ, প্রচুর ওভারল্যাপিং আছে, তুমি একই বিভিন্ন জায়গাতে দেখবা। কন্ট্রাস্ট যদি যখন বোঝাবো, দুটোর মধ্যে কন্ট্রাস্ট, দুটো বিষয়ের মধ্যে, দুটো বস্তুর মধ্যে, মানে আমি যখন কম্পেয়ার কন্ট্রাস্টে যাব, তখন however, nevertheless, nonetheless, still, although, even though, but, yet, despite, in spite of, in contrast, while, whereas, on the other hand, on the contrary, এগুলো ইউজ করতে হবে। এক্সাম্পল যখন আমি দিব, প্রচুর এক্সাম্পল দিতে হবে, এটা কিন্তু খুব জরুরি, রাইট? কারণ প্রত্যেকটা প্যারাগ্রাফে বলা হচ্ছে যে অধিকাংশ টাস্ক টু কোয়েশ্চেনই থাকে যে ইউজ রেলেভেন্ট এক্সাম্পল এন্ড এক্সপিরিয়েন্স, ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, দ্যাট ইজ, সাচ অ্যাজ, ইনক্লুডিং, নেমলি, এগুলো ইউজ করা যায়। যদি রেজাল্ট বোঝাতে চাও, তাহলে সো, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, therefore, thus, consequently, hence, due to। যদি রিজন বলতে চাই, হোয়াট ইজ দ্য রিজন, ফর সাম পারপাস, ফর সাম অ্যাকশন, তখন আমি বলবো ফর, বিকজ, সিন্স, অ্যাজ, বিকজ অফ। কম্প্যারিজন যদি হয়, তাহলে সিমিলারলি, লাইকওয়াইজ, অলসো, লাইক, জাস্ট অ্যাজ, সিমিলার টু, সেম অ্যাজ, compared to, right? With, not only, but also. Okay. এমফ্যাসিস যদি বুঝতে চাই, মানে কোনো কিছুর উপর আমি গুরুত্ব দিতে চাই, তাহলে কি? আনডাউটেডলি, indeed, obviously, generally, admittedly, in fact, particularly, specially, clearly, importantly, এগুলো আমাদের জানতে হবে। যদি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে চাই, তাহলে although, though, even though, while, whereas, cause by effect বলতে চাইলে since, so that, because, time বলতে চাইলে, টাইম বোঝাতে চাইলে after, when, until, whenever, possibility বোঝাতে চাইলে if, as if, whereas, unless, place and manner বোঝাতে চাইলে, এগুলো কিছু আছে, এগুলো তো সব না, এর বাইরেও আছে, আমি মোটামুটি কালেক্ট করেছি। তারপরে লজিক্যাল অর সিকোয়েন্সিয়াল অর্ডার যদি বোঝায়, ওই একইভাবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, লাস্ট, ফাইনালি, ইন এডিশন, ফার্দারমোর, অলসো। খুব বেশি নাই, এই জিনিসগুলো বুঝতে হবে, প্রত্যেকটা বুঝে বুঝে করতে হবে। এগুলো আমি দিয়ে দিব সব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সব একসাথে করে একটা এমএস ওয়ার্ড বা ইয়ে করে আমি। এখন দেখি তো, আমরা সেন্টেন্স লিখতে হবে আমাদের, যেটা আমরা দেখে আসলাম যে grammatical রেঞ্জের মধ্যে বলছে we need to write different kinds of sentences। এখানে মোটামুটি 6 রকম সেন্টেন্সের কথা বলা আছে। যেমন সিম্পল সেন্টেন্স, যেটা হচ্ছে একটা আইডিয়া,
যেটা আমরা সাধারণত বেশি লিখি আমাদের যে প্র্যাকটিসে, আমরা সাধারণত সিম্পল সেন্টেন্স বেশি লিখি। আমরা এটা বেশি লিখবো না, কম লিখবো আমাদের লেখা। কম্পাউন্ড সেন্টেন্স দেখা যায় একটা আইডিয়া প্লাস আর একটা আইডিয়া আমরা যোগ করি, অ্যান্ড, অর, বাট, নর, সো এগুলো দিয়ে কখনো যোগ করি, কখনো আমরা বিপরীত কন্ট্রাস্ট করি, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সেখানে সাধারণত দুটো সাবজেক্ট থাকে। হ্যাঁ, ওই সেই যে কনজাংশনটা, সেটার আগে একটা সাবজেক্ট থাকে, সেটার পরে একটা সাবজেক্ট থাকে। কমপ্লেক্স সেন্টেন্স, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইক সেন্টেন্স ফর আস, স্পেশালি ফর ইট মিনস লাইক ফর আইএলটিএস। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার, কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে 2 or more আইডিয়াস থাকে, এবং এটা আমাদের শিখতে হবে, হাউ টু রাইট কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমাদের আলাদাভাবে শিখতেই হবে। ঠিক আছে, তারপরে প্যাসিভ সেন্টেন্স, রাইট, যে যখন সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সেটা আমাদের রিভার্সড, মানে হচ্ছে এই সাবজেক্টে যখন রিভার্স হয়, তখন এই প্যাসিভ সেন্টেন্স আমাদের দু একটা প্যাসিভ সেন্টেন্স দিতে হবে। সব কমপ্লেক্স সেন্টেন্স সব অ্যাক্টিভ রাখা যাবে না, অধিকাংশ অ্যাক্টিভ হবে, কিছু জাস্ট টু শো দ্যাট ইউ নো হাউ টু রাইট প্যাসিভ সেন্টেন্সেস। এটা ওদেরকে কাছে প্রুফ করতে হবে তুমি যে করতে পারো। কোয়েশ্চেন সেন্টেন্সেস, রাইট, মাঝখানে হয়তো একটা দুটো কোয়েশ্চেন ব্যবহার করতে। Sometimes you can even start with a question. You can start an essay with a question, because it should have a general idea, right? Conditional sentences, and if or like অনেকটাই কমপ্লেক্সের মতো, কিন্তু সেখানে কন্ডিশনাল থাকে যে এটা হলেই সেটা হবে, রাইট? সেই জিনিসগুলো। তবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 3, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সেস। এগুলো যদি মাথার মধ্যে থাকে, তাহলে হবে কি যে তুমি তো জানো কিভাবে লিখতে হয়, আমরা সবাই জানি। প্রবলেম হচ্ছে সেগুলোকে ব্যবহার করা। আমরা ধরো জানি, কিন্তু আমি লিখলাম না, এক্সামিনার কিন্তু সেটা জানবে না যে আমি জানি কিনা। তুমি যে জানো এটা ওখানে প্রুফ করতে হবে, এটাকে শো করতে হবে। এই আইএলটিএস কে বলা হয় এক ধরনের শো অফ, বা এক ধরনের শোয়িং ইউর মাস্টার, দ্যাট ইজ ইউর মাস্টারি অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন, দ্য অ্যাপ্লিকেশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রপারলি সেটা শোনা বলো, বলা, তারপর হচ্ছে লেখা এবং পড়া, এই 4টা স্কিলে আমি প্রুফ করতে হবে যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইউজটা জানি। তো আমরা এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব, এই বিষয়গুলো আসতে হবে, রাইট। এখন একটা জায়গাতে যেতে চাই, সেটা হলো যে আচ্ছা, আপাতত এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা জানলাম যে বিভিন্ন ধরনের সেন্টেন্স লিখতে হবে। কি কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কিন্তু লেখা যাবে না তা কিন্তু আমি বলছি না। সিম্পল সেন্টেন্স কিন্তু লেখা যাবে এবং লেখা হবে। অনেক সিম্পল সেন্টেন্স থাকবে, কিন্তু সব সিম্পল সেন্টেন্স থাকবে না, এটা বলছি। কমপ্লেক্স সেন্টেন্সের সংখ্যা বাড়াতে হবে, এটার কথা। এটা একটা লেটার, এটা আমার সাথে একজন আইএলটিএস করছেন, উনি লিখেছেন, and it's good, right? বাট আমি একটু দেখতে চাই তোমরা, আমি যদি বলি যে এটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, ইটস এ গুড রাইট আপ, আই শুড সে, ওকে, আই শুড সে ইটস এ গুড রাইট আপ। কিন্তু আমরা এটা পরে আমি জোর করে যেটা ভালো করতে হবে তা না, কিন্তু ধরো এটাকে আমি ডেভেলপ করা যায় কিভাবে, রিভাইজ করে। মনে করো আমি যদি বলি যে এই লেখাটায় 6.5 আসবে, মনে করো এটাকে 7.5 কিভাবে করা যায়, বা 8 কিভাবে করা যায়। আসো আমরা লেখাটা পড়ি, এবং আই ওয়ান্ট ইউর সাজেশন। ঠিক আছে, প্রথম প্যারাগ্রাফটা পড়বো, পড়ার পরে তুমি বলবে যে এই জায়গাটায় আরেকটু বেটার করা যায় কিভাবে, করা যায় কিনা, এবং করলে কিভাবে করা যায়। ডিয়ার ফেল, আচ্ছা একটু বলে নেই ব্যাপারটা কি ছিল। ইট ওয়াজ এ লেটারটা এরকম ছিল যে ইউ ভিজিটেড just a minute, and the conference by corporate culture and etiquette. I found the conference pretty helpful. Yeah, fine. হ্যাঁ, এটা হচ্ছে যে একজন এখানে বলেছিল যে you went to attend a conference, okay, and you return from the conference. Now you wanna share your learning from the conference with your colleagues, your fellow colleagues in your office. Now write a letter to your colleagues inviting them to a talk, right, that where you will talk about the conference. তুমি একটা কনফারেন্সে গিয়েছিলে এবং সেই কনফারেন্স তুমি অনেক কিছু শিখে এসছো, অনেক ভালো কিছু। এখন তুমি তোমার কলিগদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাও।
তুমি তাদেরকে বলছো যে আসো আমরা এটা নিয়ে একদিন আলোচনা করব, আই ওয়ান্ট টু শেয়ার মাই লার্নিং উইথ ইউ। এটা হচ্ছে লেটার, যেটা জেনারেল ট্রেনিং যারা দিবে তাদের জন্য এই ধরনের লেটার আসবে। এখানে তো অলমোস্ট জেনারেল ট্রেনিং আছে এবং একাডেমিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমরা একটু গ্রামার নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বা লেখাটা কিভাবে ডেভেলপ করা যায়। Forget about it's a letter or anything. আমরা দেখবো যে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, সেটা আমরা একটু রিভাইজ করব। হ্যাঁ, সেটা কি তাহলে কি বললো, ডিয়ার ফেলো কলিগস, হাউ আর ইউ অল, ইয়েস, how was your weekend? Well, over the weekend I went to a conference about corporate culture and etiquettes. Found the conference pretty helpful and want to present to you some highlights from it. এটুকুই, এখানে আছে 3টা সেন্টেন্স, কোয়েশ্চেন আছে, সেন্টেন্স আছে। হারিয়া আমাকে বলো এখানে কোন জায়গাটায় ভুল আছে, বা ভুল না কিন্তু একটু ভালো করা যায়। আমার টার্গেট আমি আরো 1 বাড়াবো। এখানে যদি 7 পাই আমি এটাকে 8 করার চেষ্টা করব, এখানে যদি 6 পাই এটাকে আমি 7 করার চেষ্টা করব। মামা ফিলো কলিগস দুইটা তো সেম মিনিং না, ফিলো আর কলিগস না না না, ফেলো ওয়ার্কার্স, এখানে এই জায়গাটা আমি ধরছি না, এজন্য যে এমন হতে পারে যে ওই কোশ্চেন এটা ছিল, মানে ডিয়ার ফেলো কলিগস দিয়ে শুরু করো, এটা বাদ দিই, আমরা এই এটা বাদ দিই, এখান থেকে বলি হাউ আর ইউ, এখান থেকে বলো। এখানে একটা এন্ড দেওয়া যায়, এন্ড হাউ আর ইউ অল এন্ড হাউ ওয়াজ ইওর উইকেন্ড। এটা খুব জরুরি না, আমরা জরুরি বিষয়গুলোতে যাব, এটা আলাদা 2টা কোশ্চেন হতে পারে, হাউ আর ইউ, হাউ ওয়াজ ইওর উইকেন্ড, ঠিক আছে। তারপর একটু ধীরে ধীরে বুঝে শুনে বলো। আমি 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 কিন্তু 2টা কথা বলেছি, এক কোনটা ভুল, যেটা একদম ভুল ওটা ভুলই, মানে গ্রামাটিক্যালি ভুল। আরেকটা হচ্ছে ভুল না, গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু আমি একটু ডেভেলপ করব ওটাকে, আমি একটু স্ট্যান্ডার্ডটা বাড়াবো, যেহেতু আমার টার্গেট হচ্ছে একটু বেশি পাওয়া। ওনার সাথে আমি এটাই করেছি, এভাবে আর কি ডিসকাস করে ঠিক করেছি। ভুলগুলো কিন্তু উনি নিজে ধরে ফেলছে, বলছে যে এটা তো ভুল হবে এরকম। হ্যাঁ বলো। একজন The outcome of যদি আমি ইউজ করি, the outcome of the conference was pretty helpful and I want to present to you some highlights from it. I want to present to you some highlights from, তুমি যেটা বলতে চাচ্ছ যে I found the conference pretty useful, আসলে এখানে ঠিক আছে, the outcome of the conference, the outcome of the conference was pretty helpful. Okay was pretty helpful আচ্ছা, and want to present some highlight from it. এটা ঠিক আছে, তুমি আউটকাম দিতে চাচ্ছ, ওকে ফাইন। আর কিছু এই ফার্স্ট প্যারাগ্রাফ সম্পর্কে আপাতত? well over the weekend এই সেন্টেন্সে মেবি একটু প্রবলেম আছে। থ্যাংক ইউ এখানে কি হবে বলো। well over the weekend comma I went, I attended a আর কেউ? conference. হ্যাঁ সরি, লাস্ট শব্দ কি বললা তুমি? শামিমা কি বলেছে এখানে? আমি বললাম মামা attended a নাবা, হ্যাঁ বলো। কনফারেন্সে অ্যাটেন্ড করা মামা, তো আমি এখানে ওয়েন্ট এর জায়গায় অ্যাটেন্ড ইউজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আই ওয়াজ লুকিং ফর দ্য এক্সাক্ট ওয়ার্ড, ইনফ্যাক্ট ওনার সাথে আমি এটাই করেছি। আর কিছু আছে এই সেন্টেন্সে, এই প্যারাগ্রাফে? আর কিছু শামিমা, আর কিছু? last I want to share the conference এই I want লাইনটা to share some highlights. বুঝতে পারছি, তোমারটা মনে আছে আমার। হ্যাঁ, তারপরে শামিমা? লাস্ট সেন্টেন্সটা রিরাইট করলে ভালো হবে। আচ্ছা ফাইন, তাহলে আমি মিথুন থেকে পেলাম এই জায়গাটা হচ্ছে মেইনলি ও যেটা বলতে আছে আউটকাম। আচ্ছা ফাইন, বলছো যে এই জায়গাটা ঝামেলা আছে, I want to share এখানে বলতে বলো লাস্ট লাইন আমাকে শেয়ার করতে, I want to share some highlight. আমাকে শেয়ার ইউজ করতে বলছো। শেয়ার আর প্রেজেন্ট I want to না, শেয়ার আমি এখানে আসছি জিনিসটা, এটাও ভুল না, কারণ হতে পারে যে উনি মাল্টিমিডিয়া প্রজেক্টরে স্লাইড করে প্রেজেন্ট করবে, আমরা চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু যেটা ধরো কাছাকাছি আছে সেগুলো আমরা হাত দিব না।
হ্যাঁ, কিন্তু যেটা দিলে ভালো হয়, নাম্বারটা ভালো আসে এবং লজিক্যালি সেটাকে দেবে। আমি তো আমি ওনাকেও এই কথাটা বলেছি কিন্তু, হ্যাঁ, দ্যাট গাই হ্যাজ এ না এভাবেও তো বলতে পারি না যে well over the weekend I attended a conference about corporate cultures and etiquettes and the conference found the conference pretty helpful from which I want to share or present to you some highlights এভাবেও তো বলতে পারি না বললে মানে কমপ্লেক্স করে ফেলার জন্য। এক্স্যাক্টলি রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওর মাথার মধ্যে আছে এই জিনিসটা, এটা রাখতে হবে সব সময়, মানে নিজেদেরকে কমপ্লেক্স হয়ে যেতে হবে মানে আইএলটিএস দিতে গেলে, ঠিক আছে, সিম্পল থাকা যাবে না। ফাইন, ঠিক আছে, আমি এখন তাহলে যাই, ঠিক করি। আমি কিন্তু ওনাকে বলেছি যে ভাই, আমি and that person, the person who wrote it, আমি মানে he holds a master degree from Canada। তো উনি যখন আমার সাথে বলছেন যে আমি আপনার সাথে কোর্স করব, I was really surprised, এবং উনি ক্লাসে আসার পরে বলছে যে আমি কানাডা থেকে মাস্টার্স করে আসছি। তাহলে যে আপনার কেন দরকার? বলে যে আসলে আমার একটা গ্যাপ আছে, আসার পর আমি প্রায় এসছি 10 বছর 12 বছর আগে, তারপরে বিজনেস করি, তো একটা ব্রাশ আপ দরকার। সো হি ইজ রিয়েলি গুড, হ্যাঁ, জাস্ট একটু ইয়ে দরকার। এনিওয়ে, সো আমি তো আর নাম ইউজ করছি না, জাস্ট ওনার লেখাটা দিচ্ছি তোমাদের একটা স্যাম্পল হিসেবে, স্পেসিমেন হিসেবে। এখন আমরা একটু যাই, দেখি কি করা যায়, রাইট। I need some exactly কিছু জিনিস আমি রাইট দেখি, আমি সবাইকে খুশি করার চেষ্টা করছি, যারা তিনজন তোমরা বললে সবাইকে খুশি করা আসলে খুব কঠিন, তারপরে চেষ্টা করছি। রাইট, দেখা যাক কি করা যায়। এখানে যদি এইভাবে লিখি যে হাউ আর ইউ, হাউ ওয়াজ দ্য উইকেন্ড, ওয়েল ওয়েল last weekend I attended, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে যেটা নাবা ধরছে, এন্ড আই এম রিয়েলি মানে হ্যাপি উইথ ইট। সেটা হচ্ছে এই যে শব্দগুলা, যে ওয়েন্ট, গো, হ্যাঁ, সেই শব্দগুলো তো সাধারণ শব্দ, কিন্তু স্পেসিফিক্যালি যদি আমরা শব্দ ব্যবহার করতে পারি যে একটা কনফারেন্স কিন্তু অ্যাটেন্ড করা হয়, রাইট, গো না, মানে গো বা ওয়েন্ট না, রাইট। সো কোনটা ভিজিট আর কোন জায়গাটা অ্যাটেন্ড, কোন জায়গাটা, মানে সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখানে যদি অ্যাটেন্ডেড বলি, ইটস মোর স্পেসিফিক, তাই না, সেইটা। সো অ্যাটেন্ডেড আ কনফারেন্স অ্যাবাউট কর্পোরেট কালচারস এন্ড এটিকেট এন্ড এখানে আমি এটাকে কম্পাউন্ড করি, এন্ড আই ফাউন্ড তো মনে আছে ওখানে না, আই ফাউন্ড যেখানে মিথুন বলছে যে outcome of the conference pretty helpful, যদি এভাবে বলে, and found the outcomes of the conference, outcomes of the এখানে of হবে, outcomes of, okay, of the conference pretty helpful। তারপর আমি এখানে একটা কমা দিই, so I have decided to share them with you। যদি এভাবে বলি তাহলে কেমন হয়? ঠিক আছে, অনেকটা এরকম যে এটা যদি বলি আমি যে
Okay. Well, last weekend I attended a conference about corporate cultures and etiquettes, and I found the outcomes of the conference pretty helpful, comma, so I have decided to share them with you. এটা কেমন? তাহলে সেন্টেন্সটাকে আমি লম্বা করলাম, সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ড করলাম, আমি went এর জায়গায় attended ব্যবহার করলাম, more specific word. Over the weekend হয় না, last weekend আমি দিলাম। এই জায়গাটা তো আমারও খটকা লেগেছে যখন আমি পড়েছি। তাহলে কি দাঁড়ালো ফার্স্ট প্যারাগ্রাফটা? How are you? How was your weekend? Well, last weekend I attended a conference about corporate cultures and etiquettes, and I found the outcomes of the conference pretty helpful, so I have decided to share them with you. বেটার মনে হয় আগের চেয়ে? Yes, sir. Anybody else? বিথি অথবা শাওন, নাবা? হ্যাঁ, একটু বেটার মনে হয়? জি ম্যাম। Fine. এরপরে আমরা যাই পরের প্যারাগ্রাফে। পরের প্যারাগ্রাফে কি বলছে? In today's world, it's very important to understand in which corporate culture you are working to achieve your ultimate success. To be able to identify that the event helped me by showing me a techniques to easily get familiarized with the working environment. For instance, in tech industry, the working environment is quite different than working in a financial institution. Moreover, the seminar heavily focuses on work etiquettes and bonding with your fellow workers, because the more you get to know your work friends, the more network you create. Who knows, maybe the colleague today can become your boss tomorrow. First sentence, Dajai. In today's world, it is very important to understand in which corporate culture you are working to achieve your ultimate success. Hurry up. দ্রুত বলো, কিছু করার আছে এখানে? কোনো চেঞ্জ হলে কোনটা করলে ভালো হবে? Today's world এর পরে কমা আমরা যারা ইংলিশ গ্রাজুয়েট না, আমাদের চোখগুলো ওই যে, আমাদের চোখগুলো কি হ্যাঁ হ্যাঁ বলো, নাও বলো। At present, it's very important to understand in which corporate culture you are working to achieve your ultimate success. At present মানে in today's world আর at present এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। in today's world রাখা যায়, কোনো সমস্যা নেই, শুধু এটা আমরা রাখি। এরপরে কিছু আছে? এরপরে কোনো চেঞ্জ এই সেন্টেন্সে? It is very important to understand in which corporate culture you are working to achieve your ultimate success. কিছু আছে এখানে? আর কিছু? শামিমা কি বলছিল আর কোনো চেঞ্জ আছে এই সেন্টেন্সে কমা ছাড়া? এই সেন্টেন্সটার আরেকটু কাজ করলে মনে হয় ভালো হয়। কি কাজ বলো, আমিও তো ভালো জানি না, বলো কাজটা কি? একটু খটকা লাগছে তাই না? মনে হচ্ছে একটু ভেগ হয়ে গেছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। একটু দেখে আমি বুঝি। হ্যাঁ দেখছি। এখানে টু এর জায়গাতে আমরা সো দ্যাট ইউজ করতে পারি, যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড in which corporate culture you are working so that you can achieve your ultimate success. So that you can achieve your ultimate success. Anybody else? মিথুন অথবা কেউ? তারপর আমি একবারে হাত দিচ্ছি। বলো 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 কুইক। আচ্ছা, আমার যেটা খটকা লেগেছে আমি বলি, এটা ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইন হুইচ কর্পোরেট কালচার ইউ আর ওয়ার্কিং টু অ্যাচিভ। এই জায়গাটা, এই যে বিষয়টা, এই জাতীয় ভেগ এক্সপ্রেশন আমার পছন্দ না। এই যে আলটিমেট সাকসেস, আমরা যারা ইংলিশে পড়ালেখা করেছি বাংলাদেশে, আনফরচুনেটলি আই এম সরি টু সে, মানে উইদাউট এনি পার্সোনাল অফেন্স টু এনিবডি, সেটা হচ্ছে আমরা প্রচুর ইন্ডিয়ান নোট পড়েছি, পড়তে হয়েছে আমাদের। ইন্ডিয়ান রাইটাররা, মানে ইন্ডিয়ার অবশ্যই অনেক ইংলিশে ভালো, অফকোর্স, ওখানে জেএনইউ এর মতো ইউনিভার্সিটি আছে ইন্ডিয়াতে, খুব ভালো ইউনিভার্সিটি অফকোর্স, কিন্তু আনফরচুনেটলি যেগুলো আসে নোট বাংলাদেশে খুব সাবস্ট্যান্ডার্ড, মানে এমন কিছু এক্সপ্রেশন আমাদের শেখায় যেগুলো আমরা জীবনে ভুলতে পারি না। এই যে ইউর আলটিমেট সাকসেস, কিসের আলটিমেট সাকসেস? ইউ হ্যাভ টু বি স্পেসিফিক, ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। এই জায়গাটা আমি একটু খটকা লেগেছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইন হুইচ কর্পোরেট কালচার ইউ আর ওয়ার্কিং টু অ্যাচিভ ইয়োর। সো আর কি বলছো? এই জায়গাটায়
so that you can achieve না এখানে সো দিলে সো এর যে টার্গেটটা কম্পাউন্ড বানানো সেটা কিন্তু এখানে হচ্ছে না শুধু শুধু আমার এখানে দরকার নাই মানে তাহলে কি হবে যে টু অ্যাচিভ ইওর এই জায়গাটা আমি এটাকে একটু ইয়ে করতে চাই জাস্ট এই আলটিমেট সাকসেস না আমি এখানে বলবো যে পার্সোনাল এন্ড প্রফেশনাল excellence excellence এইটা আমি এই শব্দটা ওই আলটিমেট সাকসেস না বলে আমি বলতে চাই এইটা যে ওয়ার্কিং টু অ্যাচিভ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল এক্সেলেন্স এই জায়গাটায় আমি ইয়োর দিব না ইয়োরটা কেটে দিব তাহলে হবে এরকম যে ইউ আর ওয়ার্কিং টু অ্যাচিভ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল এক্সেলেন্স আচ্ছা এরপরে সেন্টেন্সটা কি টু বি এবল টু আইডেন্টিফাই দ্যাট দ্য ইভেন্ট হেল্প মি to be able to identify that they even help me by showing me a techniques to easily get familiarized with the working environment. কিছু বলার আছে এখানে? To be able to identify এভাবে শুরু না করে হয়তো সিম্পলি শুরু করা যেত to identify that এভাবে শুরু করা to be able to identify that so আর কিছু anybody else এটা একটু জায়গা লাগবে মনে হচ্ছে এনিওয়ে যেটা আমি করব সেটা হচ্ছে নিচে যাওয়া দরকার এখানে আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড লাইনটার স্টেটমেন্টটা খুব একটা ক্লিয়ার না পরিষ্কার না to identify that the event helped me by showing me a technique to easily get familiarized with the working environment ও যেটা বাংলায় যেটা দাঁড়ায় সেটা আমাকে একটু শামিয়া বলো তো বাংলাটা কি হয় এটা কি বলতে চাচ্ছে সে আসলে বুঝতে পারছো কি বলতে চায় ইভেন্টটা তাকে ওয়ার্কিং এনভায়রনমেন্ট এবং এটা বাংলা তারপর উনি যেটা বলতে চাচ্ছে সেটা কিন্তু বলতে পারছে না বিকজ অফ রং কিন্তু সেই কথাটা কি বলতে চাচ্ছে সেটা মনে হয় যে বোঝা যায় যে কি বলতে চাচ্ছে to be able to identify that identify দিয়ে সে জিনিসটাকে জটিল বানায় ফেলছে the event helped me by showing me a technique to easily get familiarized with the working environment না বাবা বলতে হ্যাঁ বা মিথুন বলো এখানে বলতে যে কনফারেন্স সে অ্যাটেন্ড করেছিল সেই কনফারেন্সটাই তাকে হেল্প করেছে তো এইভাবে বলতে এটা বেশি মিনিংফুল ছিল তো কথাটা কি বলতে চায় সে আরে মানে কনফারেন্স তাকে কিছু শিখিয়েছে সেটা কি তাই না এরকম কিছু না হ্যাঁ যে সে ওখানে যেটা শিখিয়েছে সেটা সেই টেকনিকটা বা তার মানে ওই কনফারেন্সে সে যেটা পেয়েছে আর কি সেটাকে আইডেন্টিফাই করতে পারে এনভায়রনমেন্টে কাজ করতে বা মানে টেকনিক গুলো বা ডিফারেন্স ওয়ার্কিং এনভায়রনমেন্টে তাকে ফ্যামিলিয়ার হইতে হেল্প করছে রাইট এটা বুঝতে পারছো বা সেটা হচ্ছে এরকম এখন কি ফ্যামিলি এখন কি কনফারেন্স সম্পর্কে বোঝা যাচ্ছে এই কনফারেন্সটা হচ্ছে কোনটা আমাদের দেশেও এটা হয় কর্পোরেটে কি হয় যে এইচআর ডিপার্টমেন্ট রিসোর্স ডিপার্টমেন্ট অনেক সময় অনেক এক্সপার্টকে হায়ার করে নিয়ে আসে যারা মেইনলি তাদেরকে বিভিন্ন রকম কাউন্সেলিং দেয় যে অফিসে কিভাবে অন্যদের সাথে চলতে হয় কিভাবে একসাথে কাজ করতে হয় কিভাবে টিম ওয়ার্ক করতে হয় এরকম প্রচুর হয় না এই জিনিস এই ধরনের একটা কথা বলছে ঠিক আছে ও আসলে এই ধরনের একটা কথা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারে নাই এই কারণে আমরা সেন্টেন্সটা আমি এখানে লিখছি দেখো আমি ট্রাই করছি লেখার যদি ও কথাটা উনি যদি কথাটা এভাবে বলতেন তাহলে হতো যে দ্য কনফারেন্স
The conference equipped me with state-of-art techniques and strategies for adjusting in different corporate cultures. বুঝতে পারছো? উনি কিন্তু আসলে এই কথাটা বলতে চাচ্ছে। আমরা কি এইভাবে বলতে পারি? জি স্যার। তার মানে এই সেন্টেন্সটা আমরা বলো এটা ঠিক আছে কিনা সেন্টেন্স? আমরা এই যে সেন্টেন্সটা এটা এখানে লিখলাম। এই কথাটা এখানে বলবো যে the conference equipped me with state of the art, এই টার্মটা খুব ইউজ হয় মানে একদম মডার্ন যেটা আর কি state of the art. Equipped me আমি ইউজ করলাম which is a very good verb. Equipped me with state of the art techniques and strategies for adjusting in different corporate culture. যে বিভিন্ন কর্পোরেট কালচার নিজে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কোপ আপ করতে হয় সেগুলো শিখিয়েছে। যেরকম উনি কিন্তু এরপর উদাহরণ দিয়েছে, ফর ইনস্ট্যান্স in tech industry the working environment is quite different. এই জায়গাটা ফ্রম হবে, হ্যাঁ এই জায়গাটা হবে ফ্রম ওয়ার্কিং ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। উনি কিন্তু নিজে এটা উদাহরণ তো দিয়েছে যে টেক ইন্ডাস্ট্রি আর হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে দুই জায়গাতে কাজ করা একরকম না। সো আমাকে জানতে হবে যে কোথায় কিভাবে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সের আগের সেন্টেন্স হিসেবে এটা ঠিক আছে আমি যেটা লিখলাম, যে আমি এটা বললাম এটা আমরা কি এটা বলতে পারি যে the conference equipped me with a state of the art techniques and strategies to work with different corporate cultures. work with or work in different culture. work with colleagues হতে পারে কিন্তু in the culture, in the environment, in the office, হ্যাঁ এটা কালচার বলতে এখানে এনভায়রনমেন্ট বোঝাচ্ছে। Moreover the seminar, আচ্ছা এটা গেল, এরপরে সেন্টেন্সটাই যায়, এটা মোটামুটি ঠিক আছে, শুধু এখানে ফ্রম হবে, আদারওয়াইজ ইটস ওকে। Moreover the seminar heavily focuses on etiquettes and bonding with your fellow workers because the more you get to know your work friends the more network you create. বলো এই সেন্টেন্সটা নিয়ে বলো। Seminar heavily focused. আবার কিন্তু রামজিলাল সেন চলে আসছে এখানে। এই রামজিলাল সেন থেকে আমরা বেরোতেই পারলাম না। ওই যে যেটা হয় যে আনলার্নিং যেটা বললাম না, এই যে এক্সপ্রেশন গুলো ফোকাস অন এবং এই যে বিশেষ করে এই জাতীয় শব্দ হেভিলি এগুলো যায় না আসলে, এগুলো খুব স্ট্যান্ডার্ড ইংলিশ না। এনিওয়ে পুরো সেন্টেন্সটা কি হবে? The seminar heavily focuses on work etiquettes and bonding with your fellow workers because the more you get to know your work friends, the more network you create. এখানে ফেলো ওয়ার্কার্স এর পরে আমরা সেন্টেন্সটা শেষ করে দিতে পারি ফুল স্টপ দিয়ে। কিন্তু এটা সে একটা ব্যাখ্যা করেছে কেন দরকার, the more network you create, এটা অবশ্য কর্পোরেটে এই নেটওয়ার্কিংটা খুব জরুরি, মারাত্মক জরুরি। আমি যদিও কাজ করি না কখনো কর্পোরেট কালচারে, বাট আমি জানি মানে আই নো পিপল নেটওয়ার্কটা খুব জরুরি। সুতরাং করেছে, হ্যাঁ কারণ অনেক বিপদ আপদে দেখা যায় অন্য অফিসের ক্লোজ ফ্রেন্ডরা হেল্প করে, আর সুইচ করতে একটা ব্যাপার থাকে। আমি ইউনিভার্সিটিতে 4 জায়গা সুইচ করছি প্রাইভেট ইউনিভার্সিটি। আমি যখন কোথাও জয়েন করতাম রেজিগনেশন লেটারটা লেখা থাকতো সাথে সাথে, হ্যাঁ যে কখন মানে ছাড়তে হবে। এনিওয়ে সেটা তবে এখানে মনে হয় শামিমা যে এটা রাখা যায়। আর কিছু আমরা মনে হয় ইউরটাকে এখানে অ্যাভয়েড করতে পারি, অমিট করতে পারি। To work the seminar focused on the work equips and bonding
with fellow workers because মানে এখানে ইয়োরটা প্রবলেম omit করা যায়। বললাম আর কিছু নাবা ডাউন ওয়ার্কার্স এর পর কি কমা হবে? fellow workers no fellow workers এখানে একটা বড় ভুল করেছে উনি which is unexpected heavily focuses কোন টেন্স বোঝায় present tense third person single number সে তো চলে আসছে কনফারেন্স করে হ্যাঁ এটা ফোকাসড আমি এটাই বললাম এটা ফোকাসড হবে এখানে আচ্ছা সরি আমি খেয়াল করিনি আর কেউ তাড়াতাড়ি বলো অনেক সময় নিয়ে নিচ্ছি আজকে আচ্ছা আরেকটা কথা আমি ওনাকে বলেছিলাম সেমিনার হলো কেন কথা ছিল কনফারেন্স এবং কোয়েশ্চেনের মধ্যে কনফারেন্স আছে কনফারেন্স আর সেমিনার তো এক না উনি বলেছে আমি ভিন্ন ওয়ার্ড ইউজ করতে চেয়েছি তো ওয়ার্ড ইউজ করতে ভুল তো করা যাবে না মানে এমন কোন ওয়ার্ড ইউজ করে যেটা মিনিং চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু করা যাবে না এটা করা যাবে না হ্যাঁ আমরা সিনোনিম ইউজ করব কিন্তু এমন কোন ওয়ার্ড ইউজ করব না দ্যাট হ্যাজ এ ডিফারেন্ট মিনিং এনিবডি এলস আচ্ছা আমি যেখানে করতে চাচ্ছি এটা ফার্স্ট অফ অল এটা তো কনফারেন্স হবে এটা কনফারেন্স হবে ওকে দা কনফারেন্স আমি এখানে হেভি দিব না আমি এখানে দিব হাইলি মেইনলি দাও যায় না হাইলি বলি আর শব্দটা দেই emphasized দেই okay so the conference highly emphasized on work etiquettes and bonding with fellow workers good because এই জায়গাটা চলে আসলো আবার আমাদের বাংলিশ টাইপের পার্ট হয়ে গেছে এই জায়গাটা হ্যাঁ যখনই একটা জিনিস প্রয়োজন ছাড়া লম্বা করে লেখা হয় ওটা ভালো হয় না হ্যাঁ ওটা বোঝা যায় যে মানে হয়তো গ্রামাটিক্যালি কারেক্ট কিন্তু ভালো আসে না the more you get to know your work friends the more network you create because a strong network এটাকে এত লম্বা করব না আমি এখানে এটা জাস্ট এটুকু বলবো যে because a strong network pays off তাহলে আমি এখানে pays off এর ইডিয়মটার ইউজটা আমি দেখালাম যেটা আমি পারি ঠিক আছে তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে moreover the conference highly emphasized on work etiquettes and bonding with fellow workers because a strong network pays off ঠিক আছে এখন দেখো রীতিমতো একটা কুরুক্ষেত্র হয়ে গেছে জায়গাটা না just have a look at this paragraph আমরা কি জায়গাগুলো চেঞ্জ করলাম তাহলে আমাদের লেখাতে যেন এরকম আর না আসে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমি জাস্ট একবার পড়ি উইথ দ্য কারেকশনস যে in today's world এটা কমা হবে এখানে it's very important to understand in which corporate culture you are working to achieve personal and professional excellence তারপর আমি বললাম যে the conference equipped me with state of the art techniques and strategies for adjusting in different corporate cultures তারপরে কি বললাম যে for instance in the working environment is quite different from working in a financial institution moreover the conference highly emphasized on work etiquettes and bonding with fellow workers because a strong network pays off এখানে আমি একটা যুক্ত করতে পারি এখানে always pays off আমি always দিতে পারি একটা হ্যাঁ মানে always pays off এটা বললে বোঝায় যে তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে বিষয়টা তারপর আমি কি বললাম যে who knows maybe the colleague today can become your boss tomorrow এটা আমার খুব পছন্দ হয় নাই বাট আমি দেখলাম যে উনি বেশ পছন্দ করে যে এক্সপ্রেশন আমি চিন্তা করলাম তাহলে থাক এটা হচ্ছে একটা ব্যাপার এই আর একদম শেষে কি ছিল বোঝা গেছে না চেঞ্জ গুলো জি মামা
এবং জি স্যার। আমাদের লেখাগুলা আমরা যখন নিজেরা লিখবো তখন আমরা এই জিনিসগুলো, তার মানে কি, আমাদের গ্রামার খেয়াল করতে হবে, ভোকাবুলারি খেয়াল করতে হবে এবং স্ট্রাকচারটা মানে মানে পারফেক্ট স্ট্রাকচার ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা অন্যদের লেখা দেখার উদ্দেশ্য এটাই, যে আমরা যেন নিজেদের লেখায় এই ভুলগুলো না করি। তারপর আমি বলবো যে উনি ভালো লিখেছেন। হ্যাঁ, আরেকটা লেটার দিয়েছিল, ওটা অলমোস্ট খুব ভালো ছিল, খুব অনেক ভালো ছিল। হ্যাঁ, এইটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাস্ট একটা ইয়ে আছে, খুব ছোট, এখানে কিছু নাই তেমন। On Wednesday, 4th November, I arranged a presentation for you, all of you, at 5:30. Please be there, and of course there will be snacks, free snacks and coffee for everyone. এখানে কি ভুল? এখানে একটা ভয়াবহ ভুল আছে, বলো ভয়াবহ ভুল কোনটা? মানে লাস্ট উনি বলে দিলেন যে অ্যারেঞ্জ, I I will. will arrange. রাইট। আমি তখন বললাম যে ভাই অ্যারেঞ্জ মানে আপনি তো করেননি এখনো এটা বলে। চলে গেছে, গেলে করে ফেলছে, হ্যাঁ হ্যাঁ বাস্তবে চলে গেছেন উনি। হ্যাঁ, না ভদ্রলোক খুবই অমায়িক এবং খুব লাজুক, উনি নিজেই লজ্জা পেয়ে যান। না না, এই যে আমি আমার কাজ ইচ্ছে হচ্ছে এগুলো ইয়ে করা। তাহলে কি হবে যে আই এম গোয়িং টু অ্যারেঞ্জ, হতে পারে আই এম গোয়িং টু অ্যারেঞ্জ আ প্রেজেন্টেশন ফর ইউ এট 5:30। এই যে ডেটটা বলে দিল, তারপর এটা ঠিক আছে, এটা প্লিজ বি দেয়ার, অফ কোর্স দেয়ার উইল বি ফ্রি স্ন্যাক্স। তো এটা হচ্ছে মোটামুটি ভাবে এই হচ্ছে ছিল লেটারটা। এখন আমরা যে জায়গাগুলোতে হাত দিলাম, একটা হচ্ছে আমরা টেন্সটা দেখলাম, মানে গ্রামারটা দেখলাম, সাথে সাথে আমরা হচ্ছে স্টাইলটা দেখার চেষ্টা করলাম আমরা, এবং স্ট্রাকচারগুলো আমরা ইয়ে করলাম। এইভাবে আমরা কি করব, আমরা যখন নিজেদের লেখাগুলো দিব, তোমরা লেখাগুলো জমা দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। কি করবা তুমি, কম্পিউটারে লেখা যাবে না, কম্পিউটারে কম্পোজ করা যাবে না, বিকজ তুমি পরীক্ষা দিবা পেপারে। কম্পিউটারে তো তোমার বানান ঠিক করে দিবে, হাতের লেখা ঠিক করা যাবে না। হ্যাঁ, সুতরাং কষ্ট করে হাতে লিখতে হবে। কাগজে লিখবা, লেখার পরে ছবি তুলবা, মানে ফোন দিয়ে ছবি তুলবা, যদি স্ক্যানার থাকে স্ক্যান করবা, এনিহাউ খুব ক্লিয়ার যেন আসে, তারপরে সেটা আমাকে পাঠাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। পাঠানোর পরে আমরা এইভাবে সবাই সবারটা লেখা দেখবো এবং মানে আমরা ওপেনলি ডিসকাস করব। এটা হচ্ছে পরবর্তী কাজ আমাদের। বোঝা গেছে? এখন হচ্ছে আমরা ইয়ে দিব, আমি একটা হোমওয়ার্ক দিব এখন। হোমওয়ার্ক টাইম। এটা দিয়ে দিই, এটা করো। তো একটা করো, হ্যাঁ একটা করো। এর আগে আমি আজকে যেটা করব যে আমি ওই যে ইয়ার লিস্টটা দিয়ে দিব। এই যে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? যে some people believe that everyone has a right to have access to university education and the government should make it free for all students no matter what financial background they have. ঠিক আছে? To what extent do you agree or disagree? এটার উপরে এটা হচ্ছে টাস্ক 2 আমাকে দিতে হবে কালকে, এবং অবশ্যই ক্লাসের আগে পাঠিয়ে দিতে হবে, এখানে পোস্ট করতে হবে। ঠিক আছে? আর তার আগে আমি হচ্ছে যেটা দিব, যে লিঙ্কিং ওয়ার্ড গুলো যেটা আমি দেখালাম মানে স্লাইডে, সেগুলো আমি কোন একটা এমএস ওয়ার্ড অথবা মানে পিডিএফ এনিহাউ সেটা আমি তৈরি করে এখানে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। এনি কোয়েশ্চেন ফর টুডে বা হোমওয়ার্ক নিয়ে বা কিছু? লেখা শুরু করো, লেখা না শুরু করলে কাজ হবে না, কারণ ওখানে গিয়ে লিখতে হবে। ঠিক আছে? এই আলোচনা চলবে, এই যে ডিসকাশন গুলো চলছে লেখা রিলেটেড, সেটা চলবে, কিন্তু লেখাটা শুরু হোক, যেমনই হোক লেখা, অসুবিধা নাই। মামা গতকালকে আমি কিছু অ্যান্সার শিট, টাস্ক 2 এর কিছু অ্যান্সার শিট আমি ডাউনলোড করেছিলাম। ও হ্যাঁ, ওইগুলোতে দেখলে কি ভালো হয়?
অ্যান্সার শিটে লিখবে, সরি হ্যাঁ অ্যান্সার শিটে লিখে ছবি তুলে আমাকে পাঠাবা। অ্যান্সার শিট আমি দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে, যারা করো নাই এটাকে প্রিন্ট দিয়ে ফটোকপি করে নাও। ঠিক আছে। এনি কোয়েশ্চেন এনিবডি? লিখতে হবে কিন্তু, হ্যাঁ কালকে সময় কিন্তু, কালকে আবার রাত 9টা। ও আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের টোটাল ক্লাস তো 6 দিন, মানে স্পিকিং ক্লাস সহ 6 দিন। একটা দিন আমরা ব্রেক নিতে চাই সপ্তাহে, সেই দিনটা কবে ব্রেক নিলে ভালো হয়? আমার মনে হয় শুক্র শনি থাক, মানে শুক্র শনি ক্লাস থাক, শুক্র শনি বাদে অন্যদিন ব্রেক নেই আমরা, মানে অনেকেই তো এখানে জব করে, সো শুক্র শনি মনে হয় ক্লাস থাকলেই ভালো, নাকি বলো? সমস্যা নেই। কোন দিন ব্রেক নেওয়া যায় তাহলে? ব্রেক হলে বুঝিনি, কথা আসেনি। ফ্রাইডেতে, ফ্রাইডে ব্রেক নিব? ফ্রাইডে তো অনেকেই জব করে, তো ফ্রাইডে ক্লাস হলে ভালো নাকি ব্রেক নিলে ভালো? আমার কোনো অসুবিধা নেই। শুক্র শনিতে ক্লাস হলে ভালো মামা, কারণ হচ্ছে আমাদেরও তো এখন ক্যাম্পাস খোলা, তো যাইতে হয়, এই জন্য শুক্র শনিতে দেখা যায় যে আমাদেরও বন্ধ থাকে। আচ্ছা, চাচ্ছ যে শুক্রবার বন্ধ থাকলে ভালো হয়? শুক্রবারে ক্লাস হলে ভালো হয় আর কি। না সেটা বুঝতে পেরেছি, সেটা তোমারটা বুঝতে পেরেছি। অন্যরা, শামিমা কি বলছে, বন্ধ হলে ভালো হয়? অন্যদের কাছে কি মনে হয়? শুক্রবারে কি এই রাতে 9টায় ক্লাস হবে না অন্য কোনো সময় করা যায়? শুক্রবার আমার ডে অফ থাকে। আচ্ছা, সেটাও একটা পয়েন্ট। শামিমা কি শুক্রবারে ক্লাস কিন্তু অন্য সময় করা যায়, অন্য সময় করতে পারবা? জি স্যার পারবো। মানে তুমি কি, মানে অফ হলে ভালো তো, বাইরে যাওয়াটা হবে, এটার কারণে বলছো নাকি? জি স্যার, তাহলে সেক্ষেত্রে কি ক্লাস, সবার যেটা সুবিধা না হবে স্যার সেভাবেই করতে। টাইমটা চেঞ্জ করা যায়? টাইম চেঞ্জ করলে ভালো হয়। জি স্যার, চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। সেটা কখন হলে ভালো হয়? অথবা এটা নিয়ে চিন্তা করো আমাকে বলো, কারণ হচ্ছে যে শুক্রবার তো দেরি আছে, কালকে তো মাত্র মঙ্গলবার, তাই না? একদিন বাদ বাদ দিতে চাচ্ছি। আর এই 6 দিনের মধ্যে একদিন স্পিকিং ক্লাস হবে, মানে আমাদের টোটাল ক্লাস হবে 6 দিন, 5 দিন হবে এরকম থিওরিটিক্যাল ক্লাস আর মানে অন্য স্কিল, আর একদিন হবে স্পিকিং। সেটা আমাদের ডিসাইড করতে হবে যে কবে স্পিকিং হবে। স্পিকিংটা কিন্তু ওপেন, মানে অন্যরা আসতে পারে ক্লাসে, তোমরা ছাড়াও। হ্যাঁ, হয়তো আসবে না, বাট আসতে পারে, ইট উইল বি ওপেন ফর অল। তো একটা মেইন ডিসিশনটা হচ্ছে যে বন্ধ কবে, সেটা আমরা ডিসাইড করব, সেটা আমাকে বলো। আর হচ্ছে কালকে তোমাদের লেখা দেখতে চাচ্ছি, যেমনই হোক লিখবা, ভুল কোনো সমস্যা না। আর এখানে একজন আরেকজনের সাথে ইয়ে করার কিছু নাই, আমরা এখানে কেউই পারফেক্ট একেবারে নেটিভ স্পিকারদের মতো লিখি না, অফকোর্স। হ্যাঁ, সো আমাদের কিছু সমস্যা থাকবে, আমরা ওগুলো ডিসকাস করব, এগুলো আমরা ঠিক করবো লেখা একজন আরেকজনেরটা। ইটস কাইন্ড অফ পিয়ার এডিটিং করবো আমরা এখানে, ঠিক আছে? এনিথিং এলস? আর কিছু? বিথি, শাওন কিছু বললো না, কিন্তু শুনতে পাচ্ছ না সেটা বুঝতে পারছি না। শুনতে পাচ্ছেন কি করে দেখে? কই তুমি, বাসায় না বাইরে?